হ্যালো, শালিমা বিল্ডার্স থেকে রাতুলকে কল করা হয়েছে। তাদের নিউ প্রজেক্টের দায়িত্ব তারা রাতুলকে দিতে চায়। কি? তুমি কি শিওর? হ্যাঁ, আমি 100% শিওর। কি হয়েছে? মেঘলা রাতুলকে প্রজেক্টটা দিয়ে দিয়েছে। কি? হ্যাঁ, আমি ওকে বারবার বললাম এই প্রজেক্টটা যেন আমাকে দেয়, ও আমাকে দিল না। আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমি ভিতরে যাব, আর এত বড় সাহস আমার কোম্পানির টেন্ডার রিজেক্ট করে। এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কেন চেঁচামেচি করছো তুমি বুঝতে পারছো না? তুমি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো? তুমি কি আমার সাথে প্রতিশোধ দিচ্ছ? প্রতিশোধ? আর আপনার কি আফসোস, কোম্পানি যারা যোগ্য মনে করছে তারই প্রজেক্টটা দিচ্ছে। আপনি শুধু শুধু চিৎকার করে তো কোনো লাভ নাই। যোগ্য? রাতুলকে তোমার যোগ্য মনে হয়? ও তো একটা বেঈমান। তুমি জানো না ও যে কোম্পানির ওনার, সেই কোম্পানির আসল মালিক হচ্ছে আমি। ও তো আমার সাথে বেঈমানি করে আমার সবকিছু নিয়ে নিয়েছে। ও আচ্ছা, রাতুল বেঈমান। রাতুল যদি বেঈমান হয়, আপনি কি করছেন মনে নেই আপনার? আমি কি করেছি? সহজ সরল মানুষের জীবন নিয়ে আপনি সিনেমিনি খেলছেন। কোটিপতি হওয়ার নেশে আপনি এত নিচে নামতে পারেন? আপনার কাছে তো ভালোবাসার কোনো দাম নেই। আপনি রাতুলের কি বলতে আসছেন? রাতুলের সাথে তো আপনি বড় বেঈমান। হ্যাঁ, আমি বেঈমান। তুমি একদম সত্যি বলেছো, আমি বেঈমানি করেছি। তোমার ফ্যামিলির ভালো করতে যে আমি নিজের সাথে বেঈমানি করেছি। মিস্টার অনিক, আপনার এই বানোয়াট মিথ্যা গল্প এখানে আর চলবে না। অন্য জায়গায় গিয়ে দেখান যান। আমার চোখের দিকে তাকাও। আমার চোখ কি মিথ্যা বলছে? আসলে কি জানো, অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। তুমি একটা অকৃতজ্ঞ। আমি অনেকক্ষণ যাবৎ দেখছি আপনি চিৎকার করে কথা বলছেন। একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না। সিকিউরিটি, ওনাকে ধরে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসলো। কত বড় সাহস যে সালিমা গ্রুপে হেড অফিসে এসে চিৎকার করে কথা বলছেন। কে আপনি? আমি কে সেটা আপনি ওনাকে জিজ্ঞাসা করেন। তার সাথে আমার রিলেশন কি? ম্যাডাম, কেউ নেই। কি সম্পর্ক আপনার সাথে ওনার? সম্পর্ক আছে, ওনার সাথে আমার সম্পর্ক আছে। উনি হইল গিয়ে আমার আগের অফিসের বস। আর আমি ওনার অফিসের সামান্য একটা কাজের বুয়া। ঠিক বলছি না মিস্টার অনিক সাহেব? কি মিস্টার অনিক, আপনি বলেন আপনি আমার চিনেন কিনা? হ্যাঁ, চিনি। চিনেন যেহেতু, তাহলে এটাও কম কিভাবে চিনেন? ও আমাদের অফিসে কাজ করত। গেল কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনি উত্তর পেয়ে গেছেন না? গতকালকে আপনি খারাপ ব্যবহারের জন্য এই কাজটি হারিয়েছেন। যান, বেরিয়ে যান এখান থেকে। যান।
আসসালামু আলাইকুম। আপনি এখনো চায়ের দোকানে বসে আছেন? আপনাকে তো চা বিক্রি করে মানাচ্ছেন। আপনার মেয়ে এখন কোটিপতি, আপনার তো এখন চলাফেরা করা উচিত 3 স্টার 5 স্টার 7 স্টারে। এই টিনের চালের চায়ের দোকানে আপনি এখানে বসে আছেন, এটা তো আপনার সাথে যাচ্ছে না। তুমি এখানে কেন আইছো? তোমার তো এখানে আহনের কথা না, তুমি থাকবা এখন অন্য জায়গায়। ও আচ্ছা, এখন আমি আপনার চোখে শত্রু হয়ে গেছি। সেদিন না বলে গেলাম আপনার মেয়েকে খারাপ পথে যেতে দিয়েন না। খোঁজ খবর রাখেন আপনার মেয়ে? কেন, সে কি করছে? কি করে না আমাকে সেটা বল। আপনার মেয়ে একটা অকৃতজ্ঞ বেঈমান। আপনার মেয়ের জন্য আমি কি করি না, শেষমেশ আমার সাথে টক্কর দিতে এসেছে। কি সব আজে বাজে কথা কইতেছো? হ্যাঁ, কি আজে বাজে কথা কইতেছো? তোমার কথা আগা মাথা তো কিছু বুঝতেছি না। শোনো, আমার মায়া সহজ সরল, কিন্তু কোনো খারাপ কাজ করতে পারে না। আপনি একদম ঠিকই ধরেছেন। আপনার মেয়ে কখনোই খারাপ কিছু করতে পারে না। নাইট ক্লাবে আপনার মেয়ে বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা কাজ করে তাদের সাথে ঠিকই চলাফেরা করছে, আর তাদের সাথে চলাফেরা করে নিজের হাজবেন্ডের ক্ষতি করছে। এগুলো তো সবকিছুই সোহাবের কাছে, তাই না? তুমি তো আরেকটা বিয়ে করে আমার মেয়েটা ঠকাইছো, ঠকাইছো না? হ্যাঁ, ঠকাইছো তো। হ্যাঁ, ঠকিয়েছি। আপনি একদম সত্যি বলেছেন, আমি আপনার মেয়েকে ঠকিয়েছি। সেই দিন সেই মুহূর্তে, সেই বিপদের সময়ে আমি যদি চুরি করতাম তাহলে তো আমাকে ঠিকই চোর বলতেন। ওই বিপদের সময়ে আপনার অপারেশনের জন্য আমি বিয়েটা করেছি। যার জন্য চুরি করলাম সেই এখন আমাকে বলতেছে চোর। আমিও দেখতে চাই আপনার মেয়ে আমার কতটা ক্ষতি করতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, এই আমি আপনার জীবনটা বাঁচিয়েছি। স্যার, আপনারা যে আমাকে এই কাজটি দিবেন আমি এটা কল্পনা করতে পারিনি। আমি নিজেকে সত্যি অনেক সৌভাগ্যবান মনে করছি। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাকে, ধন্যবাদ ওনাকে। ওনার জন্য আপনি কাজটা পাচ্ছেন। এই পকেটের বাচ্চারা যে কেন ধন্যবাদ দেব সেটাই তো বুঝতে পারছি না। বস্তির একটা মাইয়া হয় ওইখানে কি করে কিছুই বুঝতেছি না। রাতুল সাহেব, জি স্যার। আপনাকে আমরা কাজটা দেব ঠিকই, কিন্তু আমাদের দুটো শর্ত আছে। কি কি শর্ত স্যার? দেখুন, আপনাকে আমরা কাজটা দিব, কিন্তু আমার মনে হচ্ছে যে এত বড় একটা কাজ আপনি তুলতে পারবেন কিনা আমি জানি না। কি বলছেন স্যার? আমি অবশ্যই পারবেন স্যার। রাতুল সাহেব, আমাদের 10,000 কোটি টাকার কাজ। এই মুহূর্তে আপনার দরকার মিনিমাম ব্যাংকের 200 কোটি টাকা আমাদের দেখানো। কিন্তু স্যার, ব্যাংকে আমাকে এতগুলো টাকা লোন দিবে? রাতুল সাহেব, আপনি শালিমার গ্রুপ অফ কোম্পানির শালিমা বিল্ডার্সের কাজ করছেন। এটা যদি কোনো ব্যাংক জানতে পারে তাহলে সেই ব্যাংক তো লোন দেওয়ার জন্য আপনার বাড়িতে এসে বসে থাকবে। তাহলে তো স্যার অনেক ভালো হয়। স্যার, আমি অবশ্যই চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ। স্যার, দ্বিতীয় শর্তটা কি স্যার? দ্বিতীয় শর্তটা আমি বলতেছি। শর্তের সঙ্গে আবার এই ফকিন্নিও জড়িত আছে? দ্বিতীয় শর্তটা বেশি কিছু না, আপনার বাড়িতে আঙ্গ নিয়ে যাইতে হইব। আমার বাসায় মানে? আপনার বাড়িতে মানে কি বুঝতে পারেন না? অনেকের কাছ থেকে হাতাইয়া সম্পত্তি নিছেন, যেই বাড়ি এখন দখল ভোগে আছেন সেই বাড়িতেই নিয়ে যাবেন, খোলামেলা করে। তো কি পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। কি ব্যাপার রাতুল, ওরা এখানে কেন? আঙ্কেল, আমি ওনাদের কোম্পানির কাজটা পাচ্ছি।
আর কাজটা পাওয়ার জন্য ওনারা আমাকে দুটি শর্ত দিয়েছে। কি শর্ত? ম্যাডাম আপনি বলেন। শর্ত বেশি কিছু না, শর্ত হইল এই যে আমার পায়ের জুতাটা দেখতেছেন, এই জুতাটা দিয়া আপনারা প্রত্যেকে নিজেকে গালে জুতা মারবেন। ফকিরের বাচ্চা কি কয়? হ্যাঁ, আরে পায়ের জুতাতে বলে আমরা নিজেকে গালে নিজেরা বাড়ি দেবো? এই কি রে, নিজে কি মনে করো প্রেসিডেন্ট? শর্ত এইটাই, শর্ত মানলে কাজটা পাইবেন আর শর্ত না মানলে কাজটা পাইবেন না, সহজ হিসাব। কি কাজটা কি করবো নাকি চলে যাবো? না না না, অবশ্যই ওরা মানবে। ভাবি আপনি আপনি একটা কাজ করেন, আপনার পায়ের জুতোটা আমার। ভাবি? রাতুল সাহেব, আপনি না আমার ভাবি ডাকতেন। আচ্ছা ঠিক আছে, সরি। আপনার পায়ের জুতোটা দিন। নেন। নিন। এটা দিয়ে আপনারা প্রত্যেকে এই জুতাটা দিয়ে এক এক করে নিজেদের গালে মারুন। নিন। আরে রাতুল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই কাজ আমাদের দরকার নাই, ও না করে দাও, তাদের মারবো না আমরা। ম্যাডাম ওনারা বোধহয় জুতোটা মারবেন না, চল আমরা চলে যাই। সেটাই, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নাই। রাতুল সাহেব আমার জুতাটা দিয়ে দেন। হ্যাঁ, যাও যাও, না গেলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। আমাকে কাম কাজে দরকার নাই। এই চুপেন, আপনি একটা কথা বলবেন না, একদম চুপ করে থাকেন। যেটা করতে বলছি সেটা করুন। নেন। কেন আপনি জানেন না এই প্রজেক্টটা হলে আমাদের কত লাভ হবে? কথা শুনিস না কেন? কথা শোন, যেটা করতে বলছি সেটা কর। আর যদি না কথা শুনিস তাহলে কিন্তু এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে সব করে দেবে। কর। দাঁড়ান, এত সুন্দর একটা মুহূর্ত, সেটা তো ধরে রাখতে হইব। ম্যানেজার সাহেব, আপনার মোবাইলটা বার করেন, একটা ভিডিও করেন। করেন। দাঁড়ান দাঁড়ান, সবাই মারলো, আপনি বাকি যাবেন কেন? আপনিও মারেন। কি হলো, তো ভাবতেছেন কি মারেন? ম্যাডাম এটাও কি ভিডিও করবো? হ্যাঁ করেন। দেন, পড়ায় দেন। এবার কি তাহলে আমি কাজটা পাচ্ছি? রাতুল সাহেব, আপনি ব্যাংকের লোন নিয়ে অ্যামাউন্টটা দেখান, তাহলে কাজটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি আজকে মধ্যে ব্যাংকে যাবো। থ্যাংক ইউ ম্যাডাম, তো চলুন আমরা যাই। ওই 2 টাকার ফকিংয়ের জুতা আমার গালে মারতে হয়েছে। এতটা পড়ছে কই পাইলো? সি 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 সি, ওই ফকিনীর বাচ্চার পায়ের জুতা দিয়া আমি আমার গালে মারছি। আমি যদি ফকিনীর বাচ্চার একবার আমার হাতের মুঠো পাই, আমি এর রসুল নিব। কি ভাবছো তো? মেঘলা আমার এত বড় ক্ষতি কেন করলো? কেন এমনটা করলি? যে মেয়ে তোমার এত বড় ক্ষতি করেছে তাকে কেন এখনো ডিভোর্স দিচ্ছ না? আমিও সেটাই ভাবছি। আমার শত্রুকে কাজ দিয়ে যে আমার কোম্পানির সুনাম নষ্ট করেছে, আমার এত বড় ক্ষতি করেছে, তার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। হ্যাঁ তাই করো, ডিভোর্স পেপার রেডি করে তার মুখে ছুঁড়ে মারো। যত দ্রুত সম্ভব
আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। ওর মতো মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আপনাকে লোন দিতে আমাদের কোনো প্রবলেম নেই, যেহেতু আপনি শালিমা গ্রুপের সঙ্গে কাজ করছেন। ইনফ্যাক্ট আমাদের এই লোন দেওয়ার ক্ষেত্রে কিছু রুলস এন্ড কন্ডিশন আছে। আচ্ছা, কি কি শর্তগুলো যদি বলতেন প্লিজ। না, 300 কোটি টাকা আপনাকে লোন দেওয়ার ক্ষেত্রে এই টাকার এগেনস্টে যে ইন্টারেস্ট আসবে সেটা আপনাকে 3 বছরের মধ্যে পরিশোধ করলে যেই পার্সেন্টেজটা আসবে সেটা যদি আপনি 1 মাসের মধ্যে পরিশোধ করেন সেম পার্সেন্টেজটা আসবে। ও আচ্ছা, তার মানে হচ্ছে আমি যদি 1 মাসেও পরিশোধ করি তাহলে আমাকে সম্পূর্ণ 3 বছরের 20% সুদ দিতে হবে। আবার যদি আমি 3 বছর পরেও পরিশোধ করি তবুও আমাকে 20% সুদ দিতে হবে, তাই তো? স্যার, এতগুলো টাকা লোন নেবেন, এত বড় রিস্ক, নয় কিছু পাবো? তুমি কি জানো এটা কত বড় একটা প্রজেক্ট? আমি যদি সবকিছু পরিশোধ করেও আমার শত শত কোটি টাকা এখানে প্রফিট থাকবে। তারপর একটু ভেবে দেখেন, এতগুলো টাকা। আমি ভেবে দেখেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি লোনটা রেডি করেন। ওকে, ফাইন। আরেকটা কন্ডিশন আছে, বলতে পারেন এটা আমাদের লাস্ট কন্ডিশন। আপনি যেহেতু শালিমা গ্রুপের নামেই এই লোনটা পাচ্ছেন, তাদের রেফারেন্সে এই লোনটা পাচ্ছেন, সেক্ষেত্রে সেই গ্রুপের সঙ্গে যদি আপনার কাজের যে চুক্তি যদি কখনো ভঙ্গ হয় কিংবা শালিমা গ্রুপ যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে এই টাকা আপনাকে 15 ডেজের মধ্যে পরিশোধ করতে হবে। কেন? আমি যদি অন্য কোনো বিজনেস করে 3 বছরের মধ্যে পরিশোধ করতে পারবো না? না, সরি, সেটা করা যাবে না। আপনাকে আমরা লোনটা দিচ্ছি ইনফ্যাক্ট শালিমা গ্রুপের নামে, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি লোনটা রেডি করেন। আপনি তাহলে এই যে একটা সিগনেচার। ঠিক আছে, বাকি কাজ আমি টাইম টু টাইম আপনাকে জানিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গাড়ি পিছান। আমাদের গাড়ি পিছাবে না, আপনাদের পিছান। আমি কোনো ঝামেলা চাই না। দিস ইজ ওয়ান ওয়ে রোড। তোমাদের গাড়িটা রং সাইড আছে, তোমরা গাড়িটা পিছাও। গাড়ি পিছাইবো না। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকটা দেখতেছেন, আজকে আমি আপনাদেরকে বলবো 15 নম্বর এপিসোডে এমন কিছু হতে যাচ্ছে যা পুরো গল্পটাই উল্টে দিতে পারে। বন্ধুরা, আমরা তো আগের পর্বে দেখছি মেঘলা এখন অনেক বড় লোক, নিজের কোম্পানি সালিমা বিল্ডার্সের মালিক। কিন্তু এই এপিসোডে সে তার বস্তির মা বাবাকে নিয়ে যাবে একটা আলিশান বাড়িতে। সে বলবে, আজ থেকে তোমাদের আর কষ্ট করতে হবে না। কিন্তু এখানেই আসবে প্রথম টুইস্ট। হঠাৎ একদিন একজন বৃদ্ধ আইনজীবী এসে হাজির হবে। সে বলবে, মেঘলা, তুমি যাদের মা বাবা ভাবো তারা তোমার আসল মা বাবা না। আরও ভয়ঙ্কর সত্য, তুমি একজন বড় শিল্পপতির মেয়ে, এই শহরের বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। বন্ধুরা,
এই কথা শুনে মেঘলার মাথা ঘুরে যাবে। মানে যাকে সবাই গরিব ভাবত সে আসলে জন্ম থেকেই বড়লোক। এদিকে অনেক সব হারিয়ে এখন একেবারে শেষ। সে এসে দাঁড়াবে মেঘলার সামনে, বলবে, মেঘলা, আমি ভুল করেছি, একটা সুযোগ দাও। কিন্তু বন্ধুরা, মেঘলা এবার আর আগের মতো না। সে সরাসরি বলে দেবে, এই কাজ আমি তোমাকে দেব না। এরপর শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর খেলা। মেঘলা ডেকে নেবে অনেকের সেই বন্ধুকে, বলবে, কাজটা তুমি পাবে, কিন্তু একটা শর্ত আছে, ব্যাংক থেকে 300 কোটি টাকা লোন নিতে হবে। বন্ধুরা, এই জায়গাটায় একটা ভয়ঙ্কর অপমানজনক সিন হতে পারে। এই কাজ পাওয়ার জন্য অনেকের বন্ধু নিজের মুখে নিজে জুতো মারবে, এমনকি তার শ্বশুর শাশুড়ির মুখেও জুতো মারবে। সে এতটাই লোভে অন্ধ হয়ে যাবে যে নিজের সম্মানটাই বিক্রি করে দেবে। এরপর সে 300 কোটি টাকা লোন নিয়ে আসবে। কিন্তু বন্ধুরা, হতে পারে শেষ মুহূর্তে মেঘলা কাজটা ক্যান্সেল করে দেবে। মানে সে ইচ্ছা করেই তাকে ফাঁদে ফেলেছে। বন্ধুরা, এদিকে অনেক হঠাৎ জানতে পারে তার এই বন্ধুই তার সবকিছু নষ্ট করেছে। তার বিয়ে ভেঙেছে, মেঘলাকে তার থেকে দূরে সরিয়েছে, এমনকি তার সম্পত্তিও নিজের নামে করে নিয়েছে। আরও ভয়ঙ্কর, মেঘলার সন্তানের ঘটনার সাথেও এই বন্ধুই জড়িত থাকতে পারে। অনেক চিৎকার করে বলে, আমি যাকে বন্ধু ভাবতাম সেই আমার জীবন শেষ করে দিল। শেষ ক্লাইম্যাক্সে রাস্তায় মেঘলা আর অনেক দুইজনের গাড়ি মুখোমুখি। কেউ গাড়ি সরাচ্ছে না। দুইজনের চোখে আগুন, রাগ, কষ্ট আর হাজারো না বলা কথা। মনে হচ্ছে এই এক মুহূর্তেই সব সত্য বের হয়ে আসবে। তো বন্ধুরা, 300 কোটি টাকার ফাঁদে কে ধরা পড়বে? মেঘলার আসল পরিচয় কোথায় গিয়ে থামবে? অনেক কি সত্য জানতে পারবে? আর এই মুখোমুখি যুদ্ধের শুরু নাকি শেষ? জানতে হলে দেখতেই হবে গরিব ঘরের রাজপুত্র এর পরবর্তী পর্ব।